থেকে সর্ববহিস্থ কক্ষপথটায় যে ইলেকট্রনটা আছে কক্ষপথ তার সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলছি পরমাণু ব্যাসার্ধ। এটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করবে সেটার একটা বেশি হতে পারে। তো আমি এখন স্ক্রিন শেয়ার না করে ডেফিনেটলি একটা ছক তোমাদেরকে অভ্যাস করাবো, তোমরাও এই ছকটাকে আমার মতন অভ্যাসে রাখবে। কোনো ব্যাখ্যা দিতে গেলে বা নিজের মতন পড়তে গেলে চটচট আঁকতে পারবে। এটা দেখো, পুরো পিরিয়ডিক টেবিলটা তো আমাদের এখানে আঁকার প্রয়োজন নেই, আমাদের কেবলমাত্র স্বাভাবিক যে মৌলগুলো সেগুলোকে আমাদের প্রয়োজন। শ্রেণী হচ্ছে 1, 2, 13, 14, 15, 16, 17। মনে রাখবে নিষ্ক্রিয় মৌল আলোচনার আমাদের কোনো প্রয়োজন নেই, তেজস্ক্রিয় মৌল আলোচনার আমাদের কোনো প্রয়োজন নেই। বেশ, পর্যায় তাহলে আমাদের একটা বাদ দেবো, একে আছে হাইড্রোজেন আর হিলিয়াম, ওরা স্বতন্ত্রভাবে আলোচনা হয়, এই মধ্যে আমরা রাখছি না। বাকি রইল আমাদের হিলিয়াম, এই 2 নম্বর পর্যায়, 3 নম্বর, 4, 5, 6, 7 গুলো বেশিরভাগ তেজস্ক্রিয়, যেখানে যেখানে তেজস্ক্রিয় বাদ দেবো। আর পয়েন্ট আউট করবো একটি জিনিসকে মনে রাখতে, আমরা এরপর থেকে পিরিয়ডিক টেবিলটাকে মনে রাখবো উলম্ব ভাবে, হ্যাঁ, গ্রুপ ধরে ধরে। এই প্রচেষ্টাটাকে তোমরা করতে থাকো, গ্রুপ ধরে ধরে মনে রাখা। কোন গ্রুপগুলো মনে রাখবে? এই যে কটা বোর্ডে লিখেছি ওই কটাকে মনে রাখবে। 2 নম্বরে যদি আমরা দেখি তাহলে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। 3 নম্বরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। 4 নম্বরে পটাশিয়াম, ক্যালসিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন। 5 রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, এসআর, স্ট্রনসিয়াম। ওকে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আছে এখানে আইএন, তার নিচে থ্যালিয়াম। কতটা মনে রাখতে বলো, অসুবিধা নেই, এই গ্রুপে তিনটেই আগে মনে রাখো, ইন্ডিয়াম থ্যালিয়ামটা পরে পরে শিখে যাবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তার নিচে হচ্ছে টিন। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তার নিচে অ্যান্টিমনি। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তার নিচে টেলুরিয়াম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তার নিচে আয়োডিন। 6 নম্বরে এখানে সিজিয়াম, এইখানে আছে দেখ বেরিয়াম, বিএ। এখানে আছে থ্যালিয়াম, নাম মনে রাখতে পারলেও কোনো অসুবিধা ইমিডিয়েট দেখছি না। সিজিয়াম, বেরিয়াম, তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, টিএল, থ্যালিয়াম টিএল। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, তার নিচে হবে বিসমাথ। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম লিখবো না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, কৃত্রিম তেজস্ক্রিয় মৌল লিখছি না। এইটুকু পিরিয়ডিক টেবিলকে আমাদের চটচট মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো, অর্ডারগুলোকে বেশিরভাগ উত্তর আমরা সেরে ফেলতে পারবো, এখান থেকেই আমাদের কাজ ফিনিশ হয়ে যাবে। আমি পার্ট বাই পয়েন্ট আউট করে এক্সামটাকে আলোচনা করতে স্টার্ট করি। কি আলোচনা করব? পর্যায় শ্রেণীগতভাবে পরিবর্তন আমরা আলোচনা করব। কি কিসের? পরমাণু ব্যাসার্ধের আমরা আলোচনা করব, পর্যায় সারণীগত পরিবর্তন। বেশ, লেটস স্টার্ট। কি তাকে পর্যায় বলে? আগের দিনে আমরা পর্যায় শ্রেণীগত অবস্থান নির্ণয় করতে শিখিয়েছি। কেউ কি আমাকে বলতে পারবে পর্যায় বলতে পর্যায় সারণীতে আমরা অ্যাকচুয়াল কিটা ধরবো? একটা মৌল 2 নম্বরে পর্যায়। হ্যালো, কেউ বলবে? ইয়েস, লাস্টে শেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে বসেছে? আমি যদি ঠিক বলতে থাকি, ব্যাস কারেন্টটা গেছে। শেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে বসেছে, ঠিক আছে, এটাকে আমরা বোঝাচ্ছি। তাই যদি হলো তাহলে আমরা দেখি
যে এক একটা পর্যায় লিখে রাখো, এক একটি পর্যায় মানে একটি মুখ্য শক্তি স্তর। তাহলে যে কোনো পর্যায় মানে একটি মুখ্য শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় মুখ্য শক্তি স্তর, 3 থার্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 4 পিরিয়ড 4 means fourth প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n equals to 4, 5 এখানে মানে হচ্ছে n equals to 5, ফিফথ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সিক্সথ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে মুখ্য শক্তি স্তর আমরা প্রথমে পড়বো পর্যায়গতভাবে পরমাণু ব্যাসার্ধের পরিবর্তন। পর্যায়গতভাবে কি হবে, তাহলে নির্দিষ্ট পর্যায়ে, পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট পর্যায়ে কোন দিক থেকে কোন দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, লেফট টু রাইট। বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি হয়েছে, পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বাড়ছে, 1 ইউনিট করে পরমাণু ক্রমাঙ্ক ইনক্রিজ করছে, তাই তো। এর 3 4 5 6 7 8 9 দ্যাট ডিনোট, এগুলো কি ডিনোট করছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসে একটি একটি করে প্রোটনের সংখ্যা বাড়ছে। যখনই বহিস্থ কক্ষপথে, বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন যখনই এসে বসছে, নিউক্লিয়াসে প্রোটনও একটি করে বাড়ছে। ফলে কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল, কার্যকরী কতটা এফেক্টিভ, কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বাড়ছে, কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। কোন দিকে বাড়ছে, এই দিক থেকে এদিকে, বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি হচ্ছে। কিন্তু দেখ নিউক্লিয়াস থেকে দূরত্বটা একই আছে, কেন না বাম দিক থেকে ডান দিকে গেলে সমস্ত ইলেকট্রন গুলি একই মুখ্য শক্তি স্তরে বসে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্বের মান একই থাকলেও, নিউক্লিয়াস থেকে দূরত্বের মান একই থাকলেও আর আকর্ষণ বলের মান বৃদ্ধি পাওয়ায় বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ হ্রাস পায়। কোন নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যায় পরমাণু ব্যাসার্ধটা হ্রাস পাবে। আই রিপিট, একটি পর্যায় মানে হলো একটি নির্দিষ্ট মুখ্য শক্তি স্তর। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি একই শক্তি স্তরে সকলের বহিস্থ ইলেকট্রনগুলি অবস্থিত। এখানে একটি করে এগিয়ে যাচ্ছি মানে ইলেকট্রন একটি করে নতুন আসছে, তার অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটনও তো একটি করে বেড়ে বেড়ে যাচ্ছে। ফলে কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল একই দূরত্বের উপরে বাড়লে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনগুলো ভেতরের দিকে সংকুচিত হয়ে চলে আসে। ফলে ব্যাসার্ধটা ক্রমশ এগিয়ে গিয়ে আসে, ব্যাসার্ধটা ক্রমশ হ্রাস পায়। নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাওয়ায় ব্যাসার্ধটা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাই আমরা কি বলবো, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ হ্রাস পায়। ক্রম যদি আমরা লিখি তাহলে আর এর ক্রম হবে না, তাহলে দেখ এদিক থেকে এদিকে গেলে হ্রাস পাবে তো। তাহলে আমরা উল্টো দিক থেকে লিখবো, ফ্লুরিন লেস দেন অক্সিজেন লেস দেন নাইট্রোজেন লেস দেন কার্বন লেস দেন বোরন, বেরিলিয়াম লেস দেন লিথিয়াম। তাহলে 2 নম্বর পর্যায়ে সব থেকে বেশি ব্যাসার্ধটা হচ্ছে লিথিয়ামের, ফ্লোরিনে যে কমে গেল। আবার যদি আমরা পর্যায় 3 ধরি তাহলে সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম greater than aluminium, greater than silicon, greater than phosphorus, greater than sulfur, greater than chlorine। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ব্যাসার্ধ হ্রাস পায়।
এটা একটা জিনিস দেখলাম। এরপরে আমরা দেখব শ্রেণী বরাবর উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে, দেখো এটা হচ্ছে 2, তাহলে 2 নাম্বার মুখ্য শক্তি স্তরটা কি, কে এল, তারপরে একটা এম, তারপরে একটা এন, তারপরে একটা ও, এইরকম তো নামকরণ করা আছে। আবার আমরা কি পড়েছি, কক্ষপথে নাম্বার বাড়ছে মানে নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলো ডিসটেন্স তো বেশি, তাহলে এটা আমাদের নিউক্লিয়াস, এটা N1 N2 N3 N4 N5 N6, n equals to 1 2 3 4 5 6, তাহলে কক্ষপথের সংখ্যা যত বাড়ে নিউক্লিয়াস থেকে দূরত্বের মান তত বাড়ে, অ্যাকর্ডিং টু বোর থিওরি। অ্যাকর্ডিং টু নিলস বোর থিওরি, নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলোর সংখ্যাটা বেড়ে বেড়ে গেলে দূরত্বের মানটা বেড়ে যাবে। বেশ, তাহলে মনে রেখো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বহিস্থ ইলেকট্রনগুলি নতুন নতুন মুখ্য শক্তি স্তরে বসে, এর বাইরের ইলেকট্রনটা 2 নম্বরে বসেছে, এটা 3-এ 4-এ 5-এ 6-এ, তাহলে যখনই নতুন মুখ্য শক্তি স্তরে বসেছে নিউক্লিয়াস থেকে দূরত্বটা এনহ্যান্স করে গেছে, ইনক্রিজ করে গেছে, তাই তো। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে আর এর মান বৃদ্ধি পায় আর বাড়ে। এখানে প্রশ্ন আসতে পারে যে পরমাণু ক্রমাঙ্কটাও তো বাড়ে, শুধু যে নিউক্লিয়াসে ততটা বাড়ার কথা, দূরত্ব বাড়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ বল ততটা বাড়তে তেমন পায় না, উপরন্তু আকর্ষণ বল যতটা বাড়ে তার থেকে বহুগুণ বাড়ে দূরত্বের মান। আকর্ষণ বল যা বাড়ে দূরত্বের মান তার থেকে বেশি বৃদ্ধি পায়। তাহলে আমরা কি বলতে পারি যে উপর থেকে নিচের দিকে নামলে পরমাণু ব্যাসার্ধের মান বৃদ্ধি পায়, আর বাম দিক থেকে যদি ডান দিকে যায় পরমাণু ব্যাসার্ধের মান হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আমরা উপর থেকে যদি নিচের দিকে নামে তাহলে আর এর মানটা হবে বৃদ্ধি, আর যদি বাম দিক থেকে ডান দিকে যায় ব্যাসার্ধের মান হ্রাস। পরমাণু ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পায়। যেমন গ্রুপ 1 এর লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম। ওকে, নাও তাহলে বিশুদ্ধ একটা অ্যাটমের মধ্যে যে রেডিয়াস তাকে বলছি আমরা পরমাণু ব্যাসার্ধ। আর একটা হচ্ছে আণবিক ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তিনটে আমার টাইপ আছে, সে টাইপগুলো হচ্ছে যথাক্রমে পরমাণু ব্যাসার্ধ, তারপরে আণবিক ব্যাসার্ধ, আর একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। পরমাণু ব্যাসার্ধটা দেখো আমি তোমাদেরকে সহজ করে একটু চেষ্টা করি। এখানে নিউক্লিয়াস,
শুধু একটা পরমাণু, তার যে রেডিয়াসটা, এটাকে আমরা বলছি পরমাণু ব্যাসার্ধ। এই আণবিক ব্যাসার্ধ কি না, যদি দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করে, অণুর ক্ষেত্রে সমযোজী অণুর ক্ষেত্রে আমরা পড়বো এবছরে এর পরের চ্যাপ্টারে অভিলেপন তত্ত্ব। এই অভিলেপন তত্ত্ব বিষয়টা কি না, একটা পরমাণুর ইলেকট্রন ঘনত্ব আর একটা পরমাণুর ইলেকট্রন ঘনত্বের মধ্যে আংশিক প্রবেশ করে, এই আমাদের না হ্যান্ডশেক করার মতো, একটা হাত আর একটা হাত। লক্ষ্য কর এই যে দুটো দূরত্ব, আর যখন আমরা সেকেন্ড করলাম তাহলে একটা হাতের সমান দূরত্ব কমে গেছে। লক্ষ্য কর একটা হাত এগিয়ে এসে দেখ, একটা এইটুকু দূরত্ব দেখ কমে গেল, তাই না? যখন আমরা সেকেন্ড করছি তখন একটা দূরত্ব কমে গেছে আমাদের, অর্থাৎ দুটো পরমাণু কি করলো, কাছাকাছি এসে তাদের অরবিটালের ইলেকট্রন ঘনত্বের অভিলেপন ঘটায়। অভিলেপনটা আমরা হ্যান্ডশেকের মতন বুঝবো। অভিলেপন ঘটিয়ে একটি মানে দুজনাকার কমন একটা ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল তৈরি করে, এর ফলে তৈরি হয় একটা বন্ধন, সমযোজী বন্ধন। এটাকে আমরা সমযোজী ব্যাসার্ধ বলবো, সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াস। পরমাণু ব্যাসার্ধ অ্যাটমিক রেডিয়াস, সমযোজী ব্যাসার্ধ কোভ্যালেন্ট, সিও কোভিএলইএনটি, কোভ্যালেন্ট রেডিয়াস। আর একটা যে ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, মানে টাইপের বলি। এখন এই যে রেডিয়াস ছিল, এই দুটোর দূরত্ব কিন্তু দেখ 2r অপেক্ষা কম। এই দুটোর যে দূরত্ব এটা কিন্তু এখন 2r অপেক্ষা কম, কারণ কিছুটা কমে গেছে, এইটুকু অংশ কমেছে। আর ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ মানে ভেবে নি যে এইরকম একটা অণু আছে, একটা অণু, তার কাছাকাছি আর একটা অণু যদি থাকে, তাহলে একটা অণুর কাছাকাছি যদি আর একটা অণু থাকে, এইখানে মনে রাখতে হবে দুটো অণু কিন্তু কখনোই পরস্পরকে স্পর্শ করবে না। মানে এও তো স্থির নেই, ও স্থির নেই, তাহলে ওর ঘূর্ণন এর ঘূর্ণনের জন্য ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, ওরা একটা ইকুইলিব্রিয়াম মানে মিনিমাম ডিস্টেন্স অব্দি আসতে পারবে, কিন্তু কখনোই এরকম হয় না। ওরা যতক্ষণ না নিজেদের মধ্যে বন্ড করে, ওরা একটা মিনিমাম, বোঝা গেছে? এই যে গ্যাপ রয়ে যায় একটা একটা মিনিমাম ডিস্টেন্স, তাহলে একটা অণু আর একটা অণুর, এই ক্ষেত্রে দুটো অণুর সব থেকে কাছাকাছি যে দুটো পরমাণু, এই দুটো পরমাণু আছে, এটাও হচ্ছে এটাও হচ্ছে না, কাছাকাছি যে পরমাণু তাদের মধ্যে যে দূরত্ব, এটা করি। তাহলে আমি ধীরে সুস্থে আলোচনার জায়গায় যাচ্ছি। অ্যাটমিক রেডিয়াস, কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে জাস্ট বহিস্থ দূরত্ব, যাকে আমরা আর বলেছি। কোভ্যালেন্ট রেডিয়াস, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে ধর আমরা বললাম বি। তাহলে সমযোজী ব্যাসার্ধ d/2। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে আন্তঃ নিউক্লিয় যে দূরত্ব, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, তার হাফ, তাকে বলবো সমযোজী ব্যাসার্ধ। আর ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ কি না, কাছাকাছি অবস্থিত দুটো অণুর কাছাকাছি অবস্থিত দুটো অণু, তাদের কাছাকাছি, সব থেকে কাছাকাছি যে দুটো পরমাণু আছে, এদের যে আন্তঃনিউক্লিয় দূরত্ব তার অর্ধেক। লক্ষ্য করে দেখ, এটার থেকে তো এই ডিস্টেন্সটা অনেক বেশি। তাহলে সেইটা হচ্ছে, এটা যদি আর, এটাকে যদি আমরা আর ড্যাশ বলি, আর এটাকে যদি আমরা আর ডবল ড্যাশ বলি, আর এই দূরত্বের মানটা
ডি ড্যাশ বোঝা গেছে? তাহলে দুটো অণুর কাছাকাছি দুটো পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্বের অর্ধেকটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। অবশ্যই ডবল ড্যাশ বাইরে যে অঞ্চলটাতে ইলেকট্রন ঘনত্বটা ছড়িয়ে আছে সেই ত্রিমাত্রিক অঞ্চলটাই অরবিটাল। এই ত্রিমাত্রিক ক্ষেত্রে ইলেকট্রনের তরঙ্গের ডেনসিটিটা বলা হচ্ছে এখানে ইলেকট্রন ডেনসিটি। তাহলে আয়নীয় ব্যাসার্ধ, ওকে, তাহলে আয়নিক রেডিয়াস, এখানে আয়ন আমাদের দুই প্রকার। কোনো পরমাণু যখন কি করে, নিস্তড়িত একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে তখন ক্যাটায়নে পরিণত হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়নে পরিণত হয়। তাহলে আয়নীয় ব্যাসার্ধ আমাদের দুই প্রকার। একটা আলোচনা করব আমরা ক্যাটায়ন ব্যাসার্ধ, ক্যাটায়ন রেডিয়াসটা কি না, কোনো একটি নির্দিষ্ট ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে কক্ষপথটা ইলেকট্রনটা থাকবে তার দূরত্ব ক্যাটায়ন রেডিয়াস। তাহলে ক্যাটায়ন কি করে পরিণত হয় না, এম একটা পরমাণু, এই পরমাণু যদি এন সংখ্যক একটা ইলেকট্রন ছাড়ে তাহলে +1 হবে, আর যদি এম একটি পরমাণু এন সংখ্যক ইলেকট্রন বর্জন করে তাহলে +n হবে। তাহলে যাই হোক, ইলেকট্রন বর্জন করলে তাহলে এখানে ইলেকট্রন ইকুয়ালস টু প্রোটন ছিল, কিন্তু এখানে প্রোটন গ্রেটার দ্যান ইলেকট্রন, অর্থাৎ নিস্তড়িত পরমাণু অপেক্ষা ক্যাটায়নের ইলেকট্রনের সংখ্যা প্রোটন অপেক্ষা কার্যকরীভাবে কম হয়। নিস্তড়িত পরমাণু অপেক্ষা ক্যাটায়নে প্রোটনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা বেশি, বা আমরা বলবো ইলেকট্রনের সংখ্যা কার্যকরীভাবে প্রোটন অপেক্ষা কম। তাই নিস্তড়িত পরমাণু অপেক্ষা উহার ক্যাটায়নে নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান বেশি। এখানে যদি জেড স্টার হয় কার্যকরী নিউক্লিয়ার আকর্ষণ বল, আর এখানে ধরো জেড স্টার ড্যাশ যদি আমরা বলি, তাহলে অবভিয়াসলি জেড স্টার ড্যাশ ইজ গ্রেটার দ্যান জেড স্টার। তাহলে ক্যাটায়নের কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলের মান বেশি, অর্থাৎ প্রতি ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বলটা বেশি, প্রতি ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি। এর ফলে কি হয় না, একটা পরমাণুর যে আকর্ষণ বল অপেক্ষা নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি হওয়ায় ক্যাটায়নের নিউক্লিয়াসের অতিরিক্ত আকর্ষণে, ক্যাটায়নের নিউক্লিয়াসের অতিরিক্ত আকর্ষণে বহিস্থ ইলেকট্রনটা এগিয়ে চলে আসে, ভেতরের দিকে সংকুচিত হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হবার সময় একটা কক্ষপথ এগিয়ে চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হওয়ার সময় একটা কক্ষপথ আগিয়ে আসে, কোনো কোনো ক্ষেত্রে কি হচ্ছে, সেম কক্ষপথে থাকলেও নিউক্লিয়াসের বর্ধিত আকর্ষণে ব্যাসার্ধটা সংকুচিত হয়ে যায়। এই ইলেকট্রনগুলো কি হয়, বেশি টানেতে একটু এগিয়ে, আমরা বলতে পারি পরমাণু ব্যাসার্ধ অপেক্ষা ক্যাটায়ন ব্যাসার্ধের মান কম হবে। পরমাণু ব্যাসার্ধকে যদি আমরা আর বলি, ক্যাটায়ন ব্যাসার্ধকে যদি আমরা আর প্লাস বলি, তাহলে অবশ্যই আর প্লাস লেস দেন আর, ক্যাটায়ন ব্যাসার্ধ পরমাণু ব্যাসার্ধ অপেক্ষা কম। যে Na অপেক্ষা Na প্লাস এর
সোডিয়াম পরমাণুতে যখন আমরা সোডিয়ামের আলোচনা করছি তখন দেখ ইলেকট্রন বিন্যাসটাও কি আছে 1s2 2s2 2p6 3s1। তাহলে এখানে ইলেকট্রন সমান প্রোটন সমান 11টা। আর যখন আমরা বলছি Na+ তখন 1s2 2s2 2p6। তাহলে একটা কথা কি একটা কোয়ান্টাম নাম্বার ডিক্রিজ করলো, সবাইকার ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার ডিক্রিজ করবে না। তো ঠিক আছে, এই কোয়ান্টাম নাম্বার ডিক্রিজ করেছে, ব্যাসার্ধটা কমছে। আর একটা ফ্যাক্টর কি হয়েছে না, কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলটা বেড়ে গেছে। প্রোটন 11টাই আছে, ইলেকট্রন হয়ে গেছে 10টা। তাহলে কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল সোডিয়াম অপেক্ষা Na+ এর বেশি, ফলে Na+ এর ইলেকট্রন গুলো কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বাড়ায়, আরো বেশি সংকুচিত হয়ে যায়। এফেক্টিভলি এখানে ব্যাসার্ধটা হ্রাস পেয়েও গেছে, কারণ একটা অরবিট ওখানে কমে গেছে। তাহলে এই দুই কার্য কারণে Na অপেক্ষা Na+ এর ব্যাসার্ধ কম। আবার যদি কেউ বলে Mg অপেক্ষা Mg+2 এর ব্যাসার্ধ কম, একই লজিকে ব্যাখ্যা করব। ম্যাগনেসিয়াম অপেক্ষা Mg+2 এর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা কম হয়, কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল Mg+2 এর কম হবে, বেশি হবে কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলটা। ফলে ম্যাগনেসিয়াম অপেক্ষা Mg+2 এর ইলেকট্রনগুলো প্রোটন অপেক্ষা নিউক্লিয়াস অপেক্ষা বেশি আকর্ষণ বল দ্বারা আকর্ষিত থাকবে। এই কারণে Mg অপেক্ষা Mg+2 এর ব্যাসার্ধের মানটা কম হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম নিউট্রাল পরমাণু অপেক্ষা ক্যাটায়ন ব্যাসার্ধ কেন কম হয়। এখন আমরা দেখব অ্যানায়ন ব্যাসার্ধ। একটা কোয়েশ্চেন দিয়ে আমরা এটাকে আলোচনা করব। Cl অপেক্ষা Cl- এর ব্যাসার্ধ কম হবে না বেশি হবে রে? বেশি কেন? অর্থাৎ নিস্তড়িত পরমাণু অপেক্ষা তার অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয়। এই কার্যকারণে কি যুক্তি দেব? যদি আমরা ক্লোরিন আলোচনা করি, ইলেকট্রন 17টা, প্রোটন 17টা, যখনই Cl- ইলেকট্রন 18টা, প্রোটন সমান 17টা। তাহলে আমরা বলবো পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রনের সংখ্যা বেশি, ফলে নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল তুলনায় প্রতি ইলেকট্রনে হ্রাস পায়। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, বহিস্থ কক্ষপথে অতিরিক্ত ইলেকট্রন অবস্থান করায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান বেশি হয়। বহিস্থ কক্ষপথে হবে, ফলে ইলেকট্রনগুলোর বিকর্ষণে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে। যখনই দূরে সরে যেতে চাইছে এরা ব্যাসার্ধটাকে বাড়িয়ে নিচ্ছে। একটাই ব্যাসার্ধের ওপরে এক্সেস যদি ইলেকট্রন চলে আসে, এই ইলেকট্রনগুলো দূরত্ব বাড়াতে গেলে পরস্পর থেকে কি করছে, ওরা একটু ব্যাসার্ধটা বাড়িয়ে দেয়, তাহলে পারস্পরিক দূরত্ব বাড়ে। তাহলে দুটো কারণ, নিউক্লিয়াসে যতগুলো ইলেকট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রনের সংখ্যা অ্যানায়নে তার থেকে বেশি, তাহলে কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল তারতম্য ঘটে এখানে। এছাড়া বাইরের কক্ষপথে অতিরিক্ত ইলেকট্রন আসায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান বেশি হয়, এবং ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবার কারণে ওই ইলেকট্রনগুলি পরস্পর থেকে দূরে সরে যাবার চেষ্টা করে। ফলে নিস্তড়িত পরমাণু অপেক্ষা তার অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয়। তাহলে যদি ক্লোরিনের এক্সাম্পল দিয়ে বলতে বলে, ক্লোরিনের ব্যাসার্ধ R of Cl
is less than R of Cl minus। তার কারণ ক্লোরিন অপেক্ষা Cl মাইনাসে প্রোটন অপেক্ষা ইলেকট্রনের সংখ্যা বেশি। প্রোটন অপেক্ষা ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান এখানে বেশি। থেকে দূরে সরে যায়, দূরে সরে যাওয়ার কারণে ব্যাসার্ধের মানটা বৃদ্ধি পায়। এই হচ্ছে পরমাণু অপেক্ষা অ্যানায়ন ব্যাসার্ধ বেশি হওয়ার কারণ এবং পরমাণু অপেক্ষা ক্যাটায়ন ব্যাসার্ধ কম হবার কারণ। আলোচনা করব যে সকল আয়নে একই সংখ্যায় ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে এক্সাম্পল একটা দিই। এরা কিন্তু একটাই পর্যায়ে অবস্থিত নাও হতে পারে। সো Na প্লাস Mg প্লাস 2 Al প্লাস 3 F মাইনাস O মাইনাস 2 N মাইনাস 3 এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। লক্ষ্য করো এদের ইলেকট্রন প্রত্যেকে 10, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা 10, প্রত্যেকে একটাই পর্যায় ভিত্তিক সদস্যও নয়। এরা 2 এবং 3 নম্বর পর্যায়ের মিশ্রিত আছে। এরা হচ্ছে 3 নম্বর পর্যায়, এরা 2 নম্বর পর্যায়। তাহলে আমাদের কম্পারিজনটা কেমন করে হবে, তাই না? প্রবলেমটা আমরা এখানে পাবো। মনে রাখবে আমাদের কম্পারিজনের সহজ উপায় Z/E। Z/E, Z পরমাণু ক্রমাঙ্ক, E ইলেকট্রন, এই অনুপাতটা 1/r। দেখো ইলেকট্রন তো সকলের সমান, তাহলে যার প্রোটন বেশি তার নিউক্লিয় আকর্ষণ বল বেশি, যার নিউক্লিয় আকর্ষণ বল বেশি তার নিউক্লিয়াসের উপরে আকর্ষণ বেশি। নিউক্লিয়াসের উপরে আকর্ষণ বেশি হলে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনগুলো সংকুচিত হয়ে ভেতরের দিকে চলে আসবে, ফলে ব্যাসার্ধটা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হ্রাস পায়। এদের প্রত্যেকের ওই বিষয়টাকে নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখে নিই কার কোন রেশিওতে পড়ছে কে। সর্বদা তাহলে আমাদের মনে রাখার ফ্যাক্টরটা কি পেলাম, Z/E ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। Na প্লাস Z/E 11/10 1.1, Mg প্লাস 2 তাহলে Z/E 12/10 1.2, Al প্লাস 3 Z/E এই ভ্যালুটা হচ্ছে 13/10 তাহলে 1.3, F মাইনাস Z/E এই মানটা F মাইনাসের জন্য হচ্ছে দেখো 9/10.9, O মাইনাস 2 এর জন্য আসছে 8/10.8, N মাইনাস 3 এদের বড় থেকে ছোট যদি আমরা সাজিয়ে দিই তাহলে দেখো Z/E এর ক্রম, Z/E এর ক্রমটা কার না, সব থেকে বেশি হচ্ছে L প্লাস 3 গ্রেটার দেন Mg প্লাস 2 গ্রেটার দেন
Na প্লাস greater than f minus greater than o minus 2 greater than n minus 3, তাহলে যার z বাই e সবার বেশি তার ব্যাসার্ধ সবার কম, অর্থাৎ r এর ক্রম তাহলে ব্যাসার্ধের ক্রমটা হবে al plus 3 less than mg plus 2 less than na plus less than f minus less than o minus 2 less than n minus 3। তাহলে আমরা কি জানবো এরপর থেকে, যে আইসো ইলেকট্রনিক সিস্টেমগুলোর ক্ষেত্রে z বাই e এর মান বেশি হলে ব্যাসার্ধের মান হ্রাস পাবে।